হ্যালো, আমি জগদীশ্বর গৌড়া গজাগবনি। আমি একজন রোবোটিক ক্যান্সার সার্জন, অ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউট, অ্যাপোলো হাসপাতাল, ফিল্মনগর, হায়দ্রাবাদে কাজ করছি। আমরা রোবোটিক সার্জারি এবং ক্যান্সারে এর ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করতে চাই। মূলত রোবোটিক সার্জারি হচ্ছে রোবোটিক সহায়তায় ক্যান্সার সার্জারি। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোটিক সার্জারি নয়। এর মানে হচ্ছে রোবোটিক সার্জারির যন্ত্রপাতি ও সরঞ্জাম সার্জনের আঙুলের সাথে মাস্টার স্লেভ মেকানিজমের মাধ্যমে সংযুক্ত থাকে। সার্জন একটি কনসোলে বসে অপারেশন থিয়েটারের ভেতরে রোগীর উপর দূর থেকে অপারেশন পরিচালনা করেন। তাই এটি হচ্ছে রোবোটিক সহায়তায় সার্জারি। এটি গাড়ির মতো স্বয়ংক্রিয় নয়। এটি কোনো রোবটের দ্বারা স্বয়ংক্রিয় সার্জারি নয়, কারণ এখানে রোগীর অপারেশনে বিচার বিবেচনা, রোগ অপসারণের পরিমাণ এবং সেই নির্দিষ্ট সার্জারির প্রয়োজন আছে কিনা এসব বিষয় জড়িত থাকে। দ্বিতীয়ত, রোবোটিক সহায়তায় সার্জারি ওপেন বা ল্যাপারোস্কোপিক সার্জারির তুলনায় উপকারী, কারণ এতে বড় করে দেখা যায় ম্যাগনিফিকেশন। এখানে এমন একটি ভিশন আছে যা 5 থেকে 10 গুণ বড় করে দেখা যায়, ফলে আমরা আরও ভালোভাবে দেখতে পারি এবং টিস্যুগুলোর ক্ষতি কমাতে পারি। ছোট ছোট লিম্ফ নোড ও রক্তনালী আরও স্পষ্ট দেখা যায়, যা আমাদের রক্তনালী নিয়ন্ত্রণ ও আরও ভালোভাবে লিম্ফ নোড সংগ্রহে সহায়তা করে। এগুলোই সেই কোষ যেগুলোতে ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, রোবটের ভেতরে একটি কম্পনমুক্ত ফিল্টারেশন সফটওয়্যার রয়েছে। মানে সার্জনের হাতে যদি কম্পনও থাকে, ইভেন যদি তিনি 70 বা 80 বছর বয়সী অভিজ্ঞ সার্জন হন, তবুও তিনি কোনো কম্পন ছাড়াই অপারেশন করতে পারেন। ইনস্ট্রুমেন্টগুলো কাঁপে না, কম্পন করে না। এটা একটা বড় সুবিধা। যেসব জায়গা সহজে পৌঁছানো যায় না, যেমন থোরাক্সের ভেতরে বা রেকটাম পেলভিসের একেবারে নিচে, সেখানে আরও ভালোভাবে পৌঁছানো যায় কারণ ইনস্ট্রুমেন্টগুলো ছোট এবং অ্যান্ডোরিস্ট আছে। আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে বিভিন্ন দিকে নাড়াচাড়া করতে পারি। ল্যাপারোস্কোপির মতো শুধু সোজা পথে নয়, এখানে ইনস্ট্রুমেন্টগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায় এবং আমরা গুরুত্বপূর্ণ অংশ যেমন ইসোফেজিয়াল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারের মতো জায়গায় সহজেই অপারেশন করতে পারি। আরেকটা বড় সুবিধা হলো আমরা অতিরিক্ত অর্থাৎ ইন্ডোসায়ানিন গ্রিন ডাই ব্যবহার করতে পারি, যেটা ফায়ারফ্লাই টেকনোলজি। এটা লিম্ফ নোড শনাক্ত করতে বা থোরাসিক ডাক্টের মতো গঠনগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এড়াতে সাহায্য করে। তাই এই সব কিছু ইসোফেজিয়াল ক্যান্সারের মতো জায়গায়, অর্থাৎ বুকের ভেতরের ইসোফেজিয়াল ক্যান্সারে অনেক বড় সুবিধা দেয়া। ফুসফুসের ক্যান্সারেও, যেখানে আগে বিশাল কাটাছেঁড়া বা থোরাকোটমি করতে হতো সার্জারির জন্য, এর পরিবর্তে আমরা রোবোটিক সার্জারি করতে পারি। একই সময়ে যেহেতু যন্ত্রের অ্যান্ডোরিস্টে ম্যাগনিফিকেশন, উন্নত দৃশ্যমানতা এবং কম্পনমুক্ত সফটওয়্যার আছে, আমরা ক্ষতি কমিয়ে আনতে পারি। ফলে অপারেশনের পর জটিলতা কম হয়, বেশি সংখ্যক লিম্ফ নোড সংগ্রহ করা যায় এবং রোগীর সুস্থতা দ্রুত হয়। কাজে ফেরার সময়ও কম লাগে। এগুলোই বড় সুবিধা। আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো কোলোরেক্টাল ক্যান্সার, যেখানে পুরুষ ও নারীর পেলভিসের গঠন ভিন্ন। তাই আমরা যতটা সম্ভব নিচে পৌঁছাতে পারি এবং তারপর ডিসেকশন করে কলোস্টমির ঝুঁকি কমাতে পারি বা আইসিজি ব্যবহার করে ভালো ভাস্কুলারিটি নিশ্চিত করে অ্যানাস্টোমোসিস করতে পারি। রোবোটিক সার্জারির আরেকটি ভূমিকা আছে, যেমন থাইরয়েড, গলার থাইরয়েড গ্রন্থি বা ওরাল ক্যান্সারে রেডিয়েশনের পর পুনরায় টিউমার হলে, যেখানে বট কাটার প্রয়োজন হতো, আমরা অ্যাক্সিলা বা নিপল অরিওলা থেকে অপারেশন করতে পারি, যেটা দ্বিপাক্ষিক স্তন ও অ্যাক্সিলারি অ্যাপ্রোচ। এটা হলো রিমোট থাইরয়েডেক্টমি, যেখানে গলায় কোনো দাগ পড়ে না। মূলত এটা হলো চিকিৎসার পাশাপাশি সৌন্দর্য রক্ষা। এটাই এর সুবিধা। আরেকটা বিষয়, ফ্যারিংসের ভেতরে ওরাল ক্যান্সার যেখানে রেডিয়েশনের পর আবার ফিরে আসে, সেখানে বট কাটার দরকার হতো। যদি টিউমার ছোট হয়, আমরা রোবট মুখগহ্বর দিয়ে ঢুকিয়ে টিউমারটা বের করতে পারি। তাই এটা কম জটিলতা সম্পন্ন একটি পদ্ধতি। এমনকি স্তন ক্যান্সারের ক্ষেত্রেও এখন নতুন উদ্ভাবনী পদ্ধতি এসেছে, যেখানে আমরা ইউনিপোর্টাল রোবোটিক ব্রেস্ট অ্যাসিস্টেড সার্জারি করি। বিশেষ করে যেসব রোগীর বংশগত জেনেটিক পজিটিভ, তাদের ক্ষেত্রে আমরা নিপল অরিওলা সংরক্ষণ করে মাস্টেক্টমি করতে পারি এবং একই সময়ে ইমপ্লান্ট ব্যবহার করতে পারি। নিউরোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে, যেমন পার্শিয়াল নেফ্রেক্টমি, যেখানে আমরা কিডনি সংরক্ষণ করি এবং আবার সেলাই করি, সেটা রোবট দিয়ে করা অনেক সহজ, কারণ রোবটিক সেলাই ল্যাপারোস্কোপির চেয়ে অনেক উন্নত। এছাড়াও প্রোস্টেটেক্টমির ক্ষেত্রে, যেখানে নার্ভ সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কন্টিনেন্স বা মূত্রথলির নিয়ন্ত্রণ এবং যৌন সক্ষমতার জন্য জরুরি। প্রোস্টেটেক্টমিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর।
তাছাড়া ইউরোলজিক্যাল সার্জারির মধ্যে যেমন কন্ডুইট, ব্লাডার ক্যান্সার এইসব ক্ষেত্রেও এটি বেশ উপকারী। এছাড়া ট্রাইথেমিকোলেক্টমি, পেটের ক্যান্সার, লিম্ফ নোড ডিসেকশন, মিডিয়াস্টাইনাল টিউমার এগুলো বিভিন্ন ক্ষেত্র যেখানে আমরা রোবোটিক সার্জারি ব্যবহার করতে পারি। সাধারণ কেসের জন্য নয়, বরং বিশেষ করে জটিল কেসে যেখানে অনেক সেলাইয়ের প্রয়োজন হয়, যেখানে টিউমারে পৌঁছানো কঠিন এবং আমরা চাই দ্রুত ও ভালোভাবে রোগী সুস্থ হোক, ছোটখাটো সার্জারি হোক। এই ধরনের কেসেই রোবোটিক সার্জারি ব্যবহার করা হয়। অ্যাপোলো সবসময় উন্নত ও উদ্ভাবনী প্রযুক্তির অগ্রভাগে থেকেছে এবং আমাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা প্রায় 1-5 বছর আগে রোবোটিক সার্জারি শুরু করেছি এবং আমরা রোবোটিক সার্জারির সব জেনারেশন দেখেছি, প্রথম জেনারেশন থেকে শুরু করে তৃতীয় জেনারেশন পর্যন্ত। বর্তমানে সারা ভারত জুড়ে চতুর্থ জেনারেশনের রোবোটিক সর্বত্রই পাওয়া যাচ্ছে এবং এটি একটি নতুন জেনারেশন যা নির্দিষ্ট কেস, নির্দিষ্ট ইন্ডিকেশন এবং নির্দিষ্ট সুবিধার জন্য মানুষের কাছে সহজলভ্য ও প্রবেশযোগ্য। রোবোটিক সার্জারির সুবিধাগুলো উপযুক্ত কেসে উপযুক্তভাবে ব্যবহার করা যায় এবং এর লক্ষ্য হচ্ছে চিকিৎসার পাশাপাশি সৌন্দর্য বজায় রাখা।